যেমন ইরান তার শত্রু দেশকেও তাদের বন্দর ব্যবহার করে ভাড়া দিয়ে তারা কিন্তু মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করে। আমাদের এই বন্দর যদি আরো ক্যাপাসিটি বাড়ায় ফেলে আর আমরা যদি সেটাকে সঠিকভাবে পরিচালনা করতে পারি, এটা আমাদের দেশের জন্য মঙ্গল হবে। বিশ্ব পরিস্থিতি পর্যালোচনা না করে, গভীরে না যে ওনারা একটা মন্তব্য করেন শুধুমাত্র সাময়িক একটা সস্তা জনপ্রিয়তা চিন্তা করার জন্য, কিন্তু তা না। এই প্রস্তাবটা যদি ভারতকে দেওয়া হতো তাহলে ভারত তো লুফে নেবে। ছাত্ররা তখন তো আবেগে তাড়িত হয়েছে, বাস্তবতা ভিন্ন। এখন রাজনীতিতে এসে দেখছে যে প্রকৃত ক্ষমতা তো তাদের কাছে সব থাকছে না, রাজনৈতিক দল তারা এখনো লাটাই তাদের হাতে ধরে রাখছে। চট্টগ্রাম বন্দর নিয়ে কথা বলার আগে একটু আমি শ্রদ্ধেয় আমাদের প্রিয় নেতা বকুল ভাইয়ের কথার সাথে একটু কমপ্লিমেন্ট যোগ করতে চাই যে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ব্যাপারে উনি খুব সুন্দর বলেছেন। এখানে আমার একটু অ্যাড করার আছে, সেটা হলো যে পাকিস্তান এবং ভারত নিয়েই মূলত আমরা সবসময় আলোচনায় নিজেরাই ডুবে থাকি। তো সেই ক্ষেত্রে সবসময় বলা হয় যে 71 সালে তারা আমাদের উপরে নির্যাতন চালিয়েছে, গণহত্যা চালিয়েছে, এটা সত্য কথা। কিন্তু আমরা একথা ভুলে যাই যে আমাদের এই যে 30-32 বছর ভিয়েতনামের সঙ্গে আমেরিকা যুদ্ধ করলো। I think my colleague Colonel Kalimullah will bear me up. এখন ইয়েতে ভিয়েতনামে আমেরিকা সবচাইতে বড় ইনভেস্টর কান্ট্রি এবং তাদের বেস্ট ফ্রেন্ড। গার্মেন্টস, লেদার, অন্যান্য গুডসের বড় বড় সব ফ্যাক্টরি আমেরিকানরা ওখানে যে বিনিয়োগ করছে। বকুল ভাই যেটা বলছিল যে আমাদের রাজনৈতিক অর্থনৈতিক স্বার্থ না, আমি এক কথাই বলবো ন্যাশনাল ইন্টারেস্ট ইজ ফার্স্ট। সেটার মধ্যে যা যা আসার তাই আসবে। আর আমি চট্টগ্রাম বন্দর নিয়ে আমরা যেটা শুনেছি যে আমাদের সামনের দিকে এটার ট্রাফিক বাড়বে, এটার ক্যাপাবিলিটি আমাদের বাড়াতে হবে। এটা তো অনেক আগের থেকেই আমরা ফোরসি করেছি, অনেক আলোচনা আমরা বলেছি যে আমাদের 18 কোটি মানুষের একটা দেশ, এখানে ভোক্তা, আমদানি রপ্তানি যদি আপনি ধরেন, অনেক দেশে যেখানে 1 কোটি লোক জনসংখ্যা নাই, সেই দিক দিয়ে যদি আপনি বিবেচনায় নেন তাহলে 5টা-7টা কান্ট্রির মতো আমাদের এখানে ট্রেড শুধু না, কমার্স শুধু না, সেবা সবকিছু মিলিয়ে যদি দেখেন তাহলে আমাদের এই বন্দর সার্ভিসটা আরো বাড়াতে হবে এবং ভবিষ্যতে আরো বাড়বে। এটা সঠিক কথাই বলেছেন। এটা আমাদের অর্থনীতির জন্য, দেশের জন্য, আগামী সরকার যারা আসবে তাদের জন্য ভালো। যেমন ইরান তার শত্রু দেশকেও তাদের বন্দর ব্যবহার করে ভাড়া দিয়ে তারা কিন্তু মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করে। আমাদের এই বন্দর যদি আরো ক্যাপাসিটি বাড়ায় ফেলে আর আমরা যদি সেটাকে সঠিকভাবে পরিচালনা করতে পারি, এটা আমাদের দেশের জন্য মঙ্গল হবে। আর করিডোর নিয়ে একটু কথা বকুল ভাই টাচ করে গিয়েছেন। আমি এখানে একটা কথা আপনাদের স্মরণ করা দিই। 1991 সালে গলফার যখন আমেরিকা, ইউনাইটেড নেশনস ইত্যাদি বিভিন্ন জায়গা থেকে আমাদের দেশে সৈনিক চেয়েছিল পার্টিসিপেট করার জন্য গলফারে, তখন এরশাদ সাহেব ক্ষমতায় ছিলেন। তিনি একক সিদ্ধান্তে সেখানে সৈনিক পাঠালেন। আর বকুল ভাই আপনার মনে আছে কিনা, কাজী জাফর প্রধানমন্ত্রী ছিলেন, উনি 1.5 ঘন্টা একাধারে ইয়েতে বক্তৃতা দিছিলেন দাঁড়িয়ে সংসদে। উদাহরণ টেনে এনেছিলেন, দেওয়া যাবে। তখন আপনারা রাজনৈতিক দল সবাই হরতালও ডেকেছিলেন যে এটা আমাদের পাঠানো ঠিক হবে না। কিন্তু সেই পাঠানোর মধ্য দিয়ে জাতিসংঘে যে একটা বড় এক্সেস আমাদের আর্মি বলেন, পুলিশ বলেন, নেভি বলেন পেয়েছে, এটা শুধু কোনো ব্যক্তি 2টা পয়সা বেনিফিট হয় তা না। আমি জাতিসংঘের আমব্রেলায় জাতিসংঘে চাকরি করেছি, আমি লজিস্টিক কমান্ডার ছিলাম। আমি জানি রিইম্বার্সমেন্টে কত মিলিয়ন মিলিয়ন ডলার এই দেশে পাঠিয়েছি। একটা চামচ, একটা বদনা, তারও একটা টাকা কিন্তু জাতিসংঘ দেয়। তো আমরা এখানে টাকশালে কাগজের উপরে ছাপা মারলাম, ওইটা তো আসলে কোনো টাকা না, ওটা তো কাগজ। তো জাতিসংঘ বা বাইরের থেকে যে টাকাটা ইনকাম করে আনা হয় ওটাই আসলে আমাদের শক্তি।
তো এই করিডোরের মাধ্যমে জাতিসংঘের আমব্রেলার নিচে থেকে যদি বড় পরিসরে আমরা কাজ করতে পারি, রোহিঙ্গা সমস্যা যদি আমরা একটা সমাধান বাইর করতে পারি, এটা একেবারে খারাপ হয় না। নিরাপত্তার দিক থেকে আমাদের প্রফেসর শহীদুজ্জামান একটা আলোচনা, ব্যাপক আলোচনা করেছিলেন, ডক্টর করিমুল্লাহ দেখছেন মনে হয়। উনি বিশাল ব্যাখ্যা করেছিলেন এবং উনি রাজনীতিবিদদের একুশ করেছিলেন যে লেখাপড়া না করে, নিরাপত্তা বিষয়ে, অর্থনীতির বিষয়ে বিশ্ব পরিস্থিতি পর্যালোচনা না করে, গভীরে না যে ওনারা একটা মন্তব্য করেন শুধুমাত্র সাময়িক একটা সস্তা জনপ্রিয়তা চিন্তা করার জন্য। কিন্তু তা না, এই প্রস্তাবটা যদি ভারতকে দেওয়া হতো তাহলে ভারত তো লুফে নেবে। কারণ আমেরিকা বা আপনার পশ্চিমা অথবা জাতিসংঘের সাথে একটা দেশ, আমাদের মতো দেশ কাজ করা, এবং ভবিষ্যতে আমাদের জন্য অনেক অপরচুনিটি আসতে পারে। হ্যাঁ, এখানে ঝুঁকিও আছে। এখানে সে কোন ঝুঁকিগুলো আছে এখন অনেকে গাজার সাথে তুলনা করে। কর্নেল কলিমুল্লাহ সেটা একটু টাচ করে দিয়েছে, আমি ওটা আর আলোচনায় যেতে চাই না। বর্জনে হার্জেগোভিনা নিয়েও কর্নেল কলিমুল্লাহ বলে গেছে, সব জায়গায় সব পরিস্থিতি একই রকম নয়, এটা আমাদের বিবেচনায় নিতে হবে। তো করিডোর শুধুমাত্র বিরোধিতা করার জন্য বিরোধিতা, আমার প্রতিপক্ষ দুধকে দুধ বললে আমি মুখ বলবো, এই সাইকোলজি থেকে আমাদের বেরিয়ে আসতে। আন্দোলনের একটা লক্ষ্য থাকে, আর রাজনীতি, রেগুলার রাজনীতি শর্ট টাইমের কোনো ব্যাপার না, এটা দীর্ঘদিনের একটা দলের আদর্শ থাকে। সে আদর্শ বাস্তবায়নের জন্য তার দলীয় সমর্থক, এমনকি প্রশাসনে তাদের অনুগত বা তাদের আদর্শ বিশ্বাসী বা ওই ধ্যানের ব্যক্তিবর্গদের তারা নিয়োগ করে বাস্তবায়িত করে। আর আন্দোলনে যখন যাওয়া হয় তখন একটা ইস্যু থাকে, যেমন আমরা এই পতিত সরকার শেখ হাসিনাকে হটানোর জন্য তখন একটা ইস্যু, মেইন ইস্যু ছিল যে এই সরকারকে সরাতে হবে। এই সরকারকে ফেলে দেওয়ার পরে পরিস্থিতি তো ভিন্ন দিকে চলে গেছে, কারণ ছাত্ররা তখন তো আবেগে তাড়িত হয়েছে, বাস্তবতা ভিন্ন। এখন রাজনীতিতে এসে দেখছে যে প্রকৃত ক্ষমতা তো তাদের কাছে সব থাকছে না, রাজনৈতিক দল তারা এখনো লাটাই তাদের হাতে ধরে রাখছে। অনেক ইস্যু এতদিন এই 7 মাস 8 মাসে এক হতে পারছে না, যদিও বলছে যে কাছাকাছি আসছি, অনেক সময় গেছে। কারণ ছাত্ররা যেটা দেখছে, তাদের যে আদর্শ থাকে, সেই আদর্শ থেকে দেখছে যে না, আওয়ামী লীগ যেভাবে সেই দলীয় বা পারিবারিক তান্ত্রিক যে সমস্ত ধ্যান ধারণা, তার বাইরে আসার মতো বড় ধরনের কোনো পরিবর্তন দেখছে না। সুতরাং সাংবিধানিক কোনো পরিবর্তন না করে, কাঠামোগত কোনো পরিবর্তন না করে, এখানে শুধুমাত্র উপরে সামান্যতম মলম লাগিয়ে ভালো ফল আসবে বলে মনে হয় না। তারা বুঝতে পেরেছে